আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা তরঙ্গ ও শব্দ এর শেষ পর্ব বা পর্ব 2 কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো এখন বিষয় যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমি প্রথমেই জাস্ট গ্রাফের মাধ্যমে কিছু পরিচয়, একদম এসেনশিয়াল যে পরিচয়গুলো আছে গ্রাফ থেকে তরঙ্গ শব্দ রিলেটেড, সেই সেই রাশিগুলো আমরা দেখব। আর হচ্ছে যে এটা দেখার সাথে সাথেই হচ্ছে আমরা সিকিউ যেগুলো আছে প্রিভিয়াস ইয়ার্সের বোর্ডে আসা যে সিকিউগুলো আছে সেই সিকিউগুলো আমরা প্র্যাকটিস করা স্টার্ট করব ইনশাআল্লাহ। তো আমি শুরু করব, বাট তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই, অর্থাৎ এই পর্যন্ত 7টা লেকচার হয়েছে, গতি চ্যাপ্টারের লেকচার 1, লেকচার 2, বল চ্যাপ্টারের লেকচার 1, লেকচার 2, দেন হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের লেকচার 1, লেকচার 2 অ্যান্ড শব্দ তরঙ্গ এই চ্যাপ্টারের লেকচার 1 কমপ্লিট হয়েছে। এই 7টা লেকচার তোমরা যারা করো অবশ্যই 7টা লেকচার সিরিয়াল অনুসারে করবে। লেকচার 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে সিরিয়াল অনুসারে করবে এবং প্রতিটা লেকচারের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কমপ্লিট করবে। তোমরা হচ্ছে তারপরে কি করবে, তারপর যে কাজটা করবে সেটা হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে তোমরা যে লেখাগুলো আছে ওই লেখাগুলো তোমরা লিখে নিবে, নোট ডাউন করে নিবে। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে তোমরা অবশ্যই এইচডব্লিউ গুলো টাইমলি করবে। ঠিক আছে, এই কাজগুলো মাস্ট তোমাদের করা লাগবে। তো এখন কথা হচ্ছে আমি ক্লাস শুরু করছি, আর এই কাজগুলো না করে আসলে হুট করে আজকের ক্লাসে ঢুকে পড়লে তোমরা অনেক কিছুই আজকের ক্লাসে বুঝবে না, এটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, তো এইটা তোমরা সবার আগে চিত্রগুলো তুলে নাও। আমি একবার চেক করতেছি যে সব ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ক্লিয়ার আছে। তো আমি স্টার্ট করতেছি। তো প্রথমত আমাকে বলছে যে বিস্তার কত, এখানে আমাকে ওরা বলছে যে বিস্তার কত, তোমরা লিখতে থাকো, আমি হচ্ছে ব্যাপারটা বোঝাচ্ছি। বিস্তার, আচ্ছা বিস্তার আমরা গত ক্লাস থেকেই দেখে আসছি, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম পয়েন্টের সোজাসুজি যেটা আছে সেটা। যেমন এখানে বলছে কি এই সাইডে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে বিস্তার এ মিটার, আর হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আছে দূরত্ব মিটারে। ঠিক আছে, এসআই এককে আছে। আচ্ছা, তো এখন বিস্তার কি, এই যে ম্যাক্সিমাম পয়েন্ট না, আমি যদি এখান থেকে কাউন্ট করি, এই যে এটাই তো বিস্তার, ম্যাক্সিমাম পয়েন্ট। উপর দিক থেকে যে কোনো একদিক থেকে আমরা জানি যে ম্যাক্সিমাম যে পয়েন্ট ওটাই তো বিস্তার, সেটা উপর দিক থেকে হইতে পারে, নিচের দিক থেকে হইতে পারে। আচ্ছা, নিচের দিক থেকে -0.5 আমরা উপর দিক থেকে কনসিডার করলাম, তাহলে উপর দিক থেকে কনসিডার করলে হয় 0.5, অর্থাৎ বিস্তার হবে এর মান হবে 0.5 মিটার। ম্যাক্সিমাম পয়েন্ট যে কোনো একদিক থেকে 0.5 মিটার, ভালো কথা। তারপর তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা কি আমরা শিখে আসছি গত ক্লাসে, সেটা হচ্ছে যে একটা পূর্ণ স্পন্দন দেওয়ার জন্য যতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা দেখতেছি যে একটা পূর্ণ স্পন্দন, সাপোজ এইটাতে হচ্ছে একটা পূর্ণ স্পন্দন, যেমন এই যে তরঙ্গটা এখান থেকে শুরু করছে যাওয়া, এই যে একদিক বরাবরে যাচ্ছে, এখানে গেল গেল গেল, এখানে গেল, এই পর্যন্ত আসলে আমরা জানি যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কতটুকু দূরত্ব গেল, এখানে তো দূরত্ব দিয়ে ইন্ডিকেশন করছে। ঠিক আছে, তাহলে দূরত্ব কতটুকু গেছে, দূরত্ব গেছে হচ্ছে এতটুকু, অর্থাৎ এটা কি মিটারে আছে, দূরত্বটা মিটারে আছে। কত মিটার, 1 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দাঁড়াবে আমাদের 1 মিটার। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ভালো কথা। তো এরপর হচ্ছে আমরা পরে আসি পর্যায়কাল। আচ্ছা পর্যায়কাল তো এটা কি টাইম বা সময়ের সাথে রিলেটেড, এই জন্য আমাদের এই গ্রাফটার সাহায্য নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা পর্যায়কাল মানে কি জানি, পর্যায়কাল মানে জানি হচ্ছে একটা পূর্ণ স্পন্দন দিতে যেই সময় লাগে, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যেই সময়ের প্রয়োজন হয়, সেই সময়কালকেই আমরা বলি যে পর্যায়কাল বা দোলনকাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধরলাম তরঙ্গটা এইখান থেকে শুরু করছে যাত্রা, এখান থেকে শুরু করে এইভাবে যেতে 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 এই গেল গেল এইখানে আসলো, মানে যেতে 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 এইখানে আসলো। তো এই যে এইখানে যে আসলো, এখান থেকে শুরু করে পুরোটা যেতে 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 এইখানে যে আসলো, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করলো। এখন এই পূর্ণ স্পন্দন কমপ্লিট করার জন্য আমাদের যে সময়টা লাগবে সেই সময়টাই হবে হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। তাহলে আমরা দেখতেছি যে এই যে পূর্ণ স্পন্দনটা সম্পন্ন করলো কতটুকু সময় লাগলো, আমরা দেখতেছি যে এক্স অ্যাক্সিস বরাবর সময় আছে, কতটুকু সময় লাগলো, সেটা হচ্ছে 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড। তার মানে পর্যায়কাল হবে 0.2 সেকেন্ড। ঠিক আছে, 0.2 সেকেন্ড। আচ্ছা, তারপর হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা কম্পাঙ্কের সূত্র তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে F = কি 1/t, মানে 1/, পর্যায়কাল 1/t বা 1/, পর্যায়কাল। তাহলে 1/t, টি কত পাইলাম, 0.2 পাইছি। তাহলে 0.2, তাহলে 1/0.2 এটা কত হয়, এটা হয় হচ্ছে 5। ক্যালকুলেটরে বসাবো, দেখবো যে 5 হয়, অর্থাৎ 5 হার্জ। কত হার্জ, 5 হার্জ। ঠিক আছে,
এরপর হচ্ছে তরঙ্গ বেগ ভি। তো তরঙ্গ বেগ ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা তো জাতীয় সূত্র, ঠিক আছে, সেই ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি। সবার প্রথমেই মানে এই চ্যাপ্টারে আমি এই সূত্রটাই মুখস্থ করছিলাম, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। আচ্ছা, তো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা মানে কি কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কম্পাঙ্ক কত পাইছি? কম্পাঙ্ক পাইছি হচ্ছে 5 ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য পাইছি কত? তরঙ্গ দৈর্ঘ্য পাইছি হচ্ছে 1, অর্থাৎ 5 ইন্টু 1 দ্যাট মিনস 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো আশা করতেছি যে আমরা বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগ এই টোটাল ব্যাপারটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো তোমরা এই টোটালটা লিখে নাও, ঠিক আছে। আর কথা হচ্ছে, হ্যাঁ, এই টোটালটা তোমরা লিখে নাও, তারপরে আমি বোর্ডটা মুছে বোর্ডের সিকিউ প্র্যাকটিস করা স্টার্ট করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আশা করতেছি তোমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ঢাকা বোর্ড 23 সালে আসছে। যে কোশ্চেন আমি করাতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড, সবাই দ্রুত লিখবে, ঢাকা বোর্ড 23 সালে আসছে। আচ্ছা, আমি সংক্ষিপ্ত লিখলাম। তো এখানে দুটো দৃশ্যকল্প আছে। তো প্রথম দৃশ্যকল্পটা গরুর সাথে রিলেটেড, তো আমি প্রথম দৃশ্যকল্পটা লিখি। দৃশ্যকল্প 1, সবাই দ্রুত লিখবে। দৃশ্যকল্প 1, এখানে আমরা বলছে কি একটি সরল দোলক পি এর সুতার দৈর্ঘ্য নিরানব্বই 99 সেন্টিমিটার। আচ্ছা, বলছে দোলকটিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ সম্পন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ সম্পন্ন স্থানে দুলতে দেওয়া হলো। এখন এইটার সাথে রিলেটেড হচ্ছে গরু নম্বর কোশ্চেনটা। তো গরু নম্বর কোশ্চেনে বলছে কি যে দৃশ্যকল্প 1 এর পি এর দোলনকাল নির্ণয় করো। মানে এই যে পি এর সুতার দৈর্ঘ্য। আচ্ছা, ঠিক আছে, দৃশ্যকল্প 1 এর পি এর দোলনকাল নির্ণয় করো। সকলে দ্রুত লিখবে। আচ্ছা, এখন যে ঘটনাটা আসলে ঘটছে সেটা হচ্ছে খুবই সহজ ম্যাথটা। আমরা গতদিন এই সূত্র করে আসছি, তবে তার আগে আমরা জানি যে কিছু পারি আর না পারি, সর্বপ্রথম যে কাজটা আমাদের করা লাগবে ডাটাগুলো লিখে ফেলতে হবে। ডেটা কি কি আছে সেগুলো আগে লিখি। দেওয়া আছে কি এটি সরল দোলক পি এর সুতার দৈর্ঘ্য। তাহলে এখানে আসলে সুতার দৈর্ঘ্য বলতেই আমরা যে সরল দোলক আঁকছিলাম, আঁকায় যে বলছিলাম যে কার্যকর দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য প্লাস ববের সামান্য একটু, মানে ববের উপরিতল থেকে ওই দেখা যাচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত যেই যতটুকু আছে মানে পয়েন্ট আছে, মানে মাঝখানে যে পয়েন্ট আছে ওই পর্যন্ত টোটালটা কনসিডার করতে হয়। তো কথা হচ্ছে কিন্তু এই ম্যাথে শুধু সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু ববের ওই অতটুকু দূরত্ব দেওয়া নাই। তার মানে ধরে মানে বুঝতে হবে যে এইটাই আসলে কার্যকর দৈর্ঘ্যটা দেওয়া, ঠিক আছে, সুতার দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য দেওয়া। এই সাহিত্যিক ভাষাগুলো আসলে বুঝতে হবে, ঠিক আছে, একটু সিম্পলি চিন্তা করলে বোঝা যায়। বাট আমরা যদি জটিল করে চিন্তা করি তাহলে তো দেখা যাচ্ছে সুতার দৈর্ঘ্য কিন্তু ববের দৈর্ঘ্য নাই, তাহলে ম্যাথ কেমনে করবো? কিন্তু এত জটিল ভাবে ভাবার কোনো দরকার নেই। সিম্পল থিঙ্কিং করা তোমাদের লেভেলে যথেষ্ট হবে। তোমরা জাস্ট সিম্পলি জাস্ট তোমাদের যতটুকু এসেনশিয়াল বেসিক আছে ওইটা অনুসারে থিঙ্ক করবে, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে কার্যকরী দৈর্ঘ্য বা এল, ক্যাপিটাল এল, গত ক্লাস থেকে আমরা দেখে এসেছি যে কার্যকরী দৈর্ঘ্যটা কি জিনিস। এল ইকুয়ালস টু
99 সেন্টিমিটার। এখন আমরা বলছিলাম কি যে 99 সেন্টিমিটার মানে সেন্টিমিটার থেকে মিটার যাইতে হলে কি হয় 10⁻² দ্বারা গুণ করতে হয় অথবা 99 দ্বারা 100কে ভাগ করতে হয়, তাহলেই পাওয়া যায়। আমরা সেটা করি 99 ভাগ 100 মিটার। এখন প্রশ্ন এটা কেন করলাম, কারণ সেন্টিমিটার তো আর হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক না, এসআই একক হচ্ছে মিটার। আমরা অলওয়েজ কি মিটার প্রেফার করি বা এসআই একক প্রেফার করি। আচ্ছা তাহলে 0.99 মিটার, এখানে কত দাঁড়াইলো 0.99 মিটার। তারপর হচ্ছে এখন আমরা জানি কি যে জানা আছে এই ম্যাথটা ধরলাম আমরা করলাম, এই ধরে একটা ডাটা পাইছি আর চাইছি কি কোশ্চেনে চাইছে হচ্ছে আচ্ছা দোলকটিকে এত মিটার পার সেকেন্ড স্কয়ার অভিকর্ষ ত্বরণ। আচ্ছা দেওয়া আছে অভিকর্ষ ত্বরণ, সবাই দ্রুত লিখবা। অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা তারপর সম্পূর্ণ স্থানে দুলতে দেওয়া হলো দৃশ্যকল্প 1 এর পি এর দোলনকাল নির্ণয় করা। তাহলে দোলনকাল মানে কি টি, কি চাইছে দোলনকাল টি ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমরা সবাই জানি যে সরল দোলকের দোলনকাল কত ক্লাস থেকে আমরা জেনে আসছি সবাই, সেটা হচ্ছে সরল দোলকের দোলনকালের সূত্র কি গত ক্লাস থেকে আমরা জেনে আসছি যে সরল দোলকের দোলনকালের সূত্র হচ্ছে টি ইকুয়ালস টু 2π ইন্টু √L/g। তাহলে 2 ইন্টু পাই এর মান কত 3.1416 ইন্টু এল এর মান √L এর মান 0.99 আর জি এর মান 9.8। তাহলে আনসার কিসে আসবে, আনসার আসবে পর্যায়কালের একক কি সেকেন্ড, এসআই একক কি সবগুলো এসআইতে নিছি, তাহলে এই এককটাও তো এসআইতে আসবে। তাহলে এসআই একক হচ্ছে টি এর মান যেটা আসে সেইটা। তো দেখো কত আসে 2π মানে 2 ইন্টু 3.1416 ইন্টু √0.99 ডিভাইডেড বাই 9.8, তার মানে আসে 1.997 সেকেন্ড। অতএব টি এর মান আসে 1.997 সেকেন্ড। সুতরাং এটাই কি এটাই হচ্ছে দোলনকাল, ঠিক আছে, এটি হলো আনসার। তোমরা লিখে দেবে যে সুতরাং এটাই হচ্ছে, সুতরাং এটি কি এটি, সুতরাং এটাই হচ্ছে পি এর দোলনকাল, ব্যাস। তো আমি আশা রাখতেছি হচ্ছে তোমরা লিখতে পারছো। আমি একবার চেক করি, হ্যাঁ সকল কিছু আলোকে আছে। আচ্ছা সেম কোশ্চেনে দৃশ্যকল্প 2 এর অ্যাড করছে, ঠিক আছে। তো আমরা দৃশ্যকল্প 2 থেকে ম্যাথ করব। এই একই কোশ্চেনের ঘোড়া নাম্বারের জন্য ওরা দৃশ্যকল্প 2 আর কি ব্যবহার করছে উদ্দীপকে। তো আমরা উদ্দীপকের দৃশ্যকল্প 2টাকে লিখি। দৃশ্যকল্প 2 ওরা যেটা দিছে সেটা হচ্ছে কোনো মাধ্যমে সঞ্চালিত দুটি উৎস কর্তৃক সৃষ্ট তরঙ্গ নিচে আলাদাভাবে আলোকপাত করা হলো। আচ্ছা ঠিক আছে, তো ওরা করছে কি এইখানে হচ্ছে একটা ঘটনা ওরা ঘটাইছে, ঠিক আছে। না এটা চিত্রটা হয় নাই আসলে। আচ্ছা এইটা হলো কি, এটা হলো চিত্র এ, আর অপর একটা আছে এটা হচ্ছে চিত্র বি। এখন ওরা কোশ্চেনে বলছে ঘোড়া নাম্বার কোশ্চেনে কি বলছে, দেখো ঘোড়া নাম্বার কোশ্চেনে বলছে যে চিত্র এ ও বি এর পর্যায়কালের তুলনা করো। ভালো কোশ্চেন, চিত্র এ ও বি এর পর্যায়কালের তুলনা করো। আচ্ছা তো কিছু ডাটা মিস হয়েছে। প্রথম কথা হচ্ছে
এখানে একটা এরকম দিতে হবে। আর কথা হচ্ছে যে এইখান থেকে এতটুকু দূরত্ব দেওয়া আছে, দূরত্ব হচ্ছে এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। আর হচ্ছে এইটা হচ্ছে এটাও 8 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এটা চিত্র A চিত্র B। আচ্ছা এই কোশ্চেনটা আসলে খুবই সহজ, দেখতে একটু কঠিন কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে অনেক সহজ। সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 8 সেন্টিমিটার, আর এখান থেকে এখান পর্যন্ত 8 সেন্টিমিটার, কিন্তু কথা হচ্ছে এখান থেকে কি বের করে পর্যায়কালটা বের করবো। পর্যায়কাল মানে কি এবার থেকে বুঝতে হবে। পর্যায়কাল মানে হচ্ছে টি 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 বের করা। আচ্ছা ভালো কথা। তো টি তো অনেকভাবেই বের করা যায়, কিন্তু কথা হচ্ছে এখান থেকে মূলত বের করার উপায় হচ্ছে ল্যামডা, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যটা নিয়ে আসা, ঠিক আছে। কারণ আমরা একটা সূত্র জানি যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ঠিক আছে। এখন প্রথমে চিত্র এ নিয়ে ডিল করি, মাঝখানে একটা বর্ডার দিই। আচ্ছা সলিউশন করতেছি। চিত্র এ, ঠিক আছে। চিত্র এতে কি ঘটনাটা ঘটতেছে দেখতেছি আমরা। তার আগে আমরা বুঝি যে তরঙ্গ দৈর্ঘ্যটা যে বের করবো, তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা কি। আমি গত ক্লাসেও বলছি, এই ক্লাসেও তোমাদেরকে আরেকবার বলতেছি। সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে একটা পূর্ণ স্পন্দন দিতে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বর পরিমাণটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য দূরত্বের একক। ওকে, তো কথা হচ্ছে যেমন এই যে যেমন এখান থেকে এই তরঙ্গ স্টার্ট করছে, যে যাওয়া যাওয়া স্টার্ট করছে, এখানে আসছে। তার মানে এখানে আসলে কি আমরা জানি যে এখান থেকে একবার চক্রাকার এইভাবে আসলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। এই একটা পূর্ণ স্পন্দন দিতে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তো দেখা যাচ্ছে যে একটা, কিন্তু একটা তো আসলে না। এই জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য একটা, এই কারণ একটা পূর্ণ স্পন্দন দিছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য। এবার আরো একটা পূর্ণ স্পন্দন দিছে, অর্থাৎ দুইটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি দুইটা তরঙ্গ দৈর্ঘ্য 2 ল্যামডা, এটা ডিসটেন্সটা দেওয়া আছে কত 8 সেন্টিমিটার ইকুয়ালস টু 8। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা ল্যামডা ইকুয়ালস টু 8/2 ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার মানে কি 4/100 বা 4 ইন্টু 10⁻² মিটার বা 4/100 মিটার। তাহলে 4/100 মানে কি 0.04 মিটার। অনেকখানি আমরা মনে হয় বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করলাম, এটা কি এই চিত্রের জন্য না, ল্যামডা এ। তাহলে এখানে ল্যামডা এ দিলাম, তাহলে এটা হচ্ছে ল্যামডা এর দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা সবাই জানি যে জানা আছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। হ্যাঁ, তো আমরা এই টি এর একটা সূত্র জানি না, আমরা জানি যে আমরা কি জানি, দেখো একটা গভীর মনোযোগ দাও। এফ ইকুয়ালস টু 1/λ এটা জানি, আবার এইটাও জানি যে মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে ল্যামডা মানে এফ আমরা জানি কি যে এফ ইকুয়ালস টু 1/t, সরি কোশ্চেনটা আমি এটা ভুল লিখছি। এফ ইকুয়ালস টু 1/2, এফ ইকুয়ালস টু 1/t এটা আমরা জানি। তাই এখান থেকে আবার সেম ভাবে আমরা লিখতে পারি না যে বার টি ইকুয়ালস টু 1/f লিখতে পারি। তো এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে মূলত আমরা ম্যাথটা সলভ করব ইনশাআল্লাহ। তো এখন এফ ইকুয়ালস টু 1/t দেওয়া, তাইলে এখন কথা হচ্ছে আমি এফটা বাইর করি, এফটা বাইর করে 1/f দিয়ে দিলি তো আমি পর্যায়কালটা একটার মানে চিত্র এ বা একটার পর্যায়কাল কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এই কাজটি আমরা করি, সেটা হচ্ছে বা এফ ইকুয়ালস টু, আচ্ছা ল্যামডা কি কোন মাধ্যম, ল্যামডা এ। আচ্ছা এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা এ, এখানে কি করছি আর গুণন করছি ভি বাই ল্যামডা এ। আচ্ছা আমি এখানে লিখলাম, তোমরা নিচে লেখো। আচ্ছা তো এখান থেকে আমরা বলতে পারি কি বা, এখন এখানে একটা কথা আছে, সে কথাটা কি কোনো মাধ্যমেরই কিন্তু ভি বা হচ্ছে বেগ দেওয়া নাই, তরঙ্গ বেগ দেওয়া নাই, ঠিক আছে। এই ম্যাথটাতে প্রবলেমই হচ্ছে একটা যে তরঙ্গ বেগ দেওয়া নাই। যদি কোনো কারণে কোশ্চেনে দেখো পরীক্ষার হলে যে এইভাবে তরঙ্গ বেগ দেওয়া নাই কিন্তু ম্যাথটা করা লাগতেছে, তো তখন তোমরা যে কাজটা করবা জাস্ট এটা ধরে নিবা। যেমন আমি এই ম্যাথে ধরে নিব যে তরঙ্গ বেগ হচ্ছে শুধু ভি, দুইটার ক্ষেত্রেই শুধু ভি। এরপর হচ্ছে আমরা রেশিও বা আনুপাতিকভাবে ম্যাথটা সলভ করে দেবো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে পরীক্ষার খাতা ফাঁকা রাখবা না, যেটা বুদ্ধিতে আসে জাস্ট একটা ব্যাপার ধরে নিবা, একটা ব্যাপার ধরে নিয়ে সুন্দরভাবে যাতে একুরেটলি ম্যাথটা করতে পারো ওই ব্যবস্থাটা তোমরা করে দিবা, তাহলেই দেখবা যে তোমরা ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ। ওকে, তো এফ এর মান আমরা এই কি বলে এফ এর মান আমরা পাইছি, ভালো কথা।
তো আমাদের তো বাইর করতে বলছে কি টি, তাহলে টি ইকুয়ালস টু কি জানি সূত্র, টি ইকুয়ালস টু 1/f, টি ইকুয়ালস টু 1/f। আচ্ছা, তাহলে এফ এর মানটা আমরা বসাই, এফ এর মান হচ্ছে ভি বাই ল্যামডা এ। তাহলে এখন তোমরা নিচে লেখো, আমি উপরে লিখতেছি। তাহলে এখন কথা হচ্ছে এটা কি উল্টে যাবে, অর্থাৎ ল্যামডা এ বাই ভি। আচ্ছা, তো ল্যামডা এর মান কত, ল্যামডা এর মান হচ্ছে 0.04, 0.04 বাই ভি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এতটুকু আপাতত রাইখে দিই। এটা কিসের মান পাইলাম, টি এর মান পাইছি। দেখো আমরা কিন্তু টি এ মানে ওই যে এ চিত্রের যে পর্যায়কাল সেটা পেয়ে গেছি, টি এ ইকুয়ালস টু 0.04 বাই ভি। এখন প্রশ্ন হলো তাহলে ভি এর মান তো জানি না, কেমনে বের করবো, এইভাবে আপাতত রাইখে দিই। ওইটাও হচ্ছে এরকম সেম ফর্মেটই আনসারটা পাবো। দেন আমরা রেশিও বা আনুপাতিক হারে ম্যাথটা করলে দেখা যাচ্ছে যে আমরা লাস্টে আনসার পেয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, তো খেয়াল করো তাহলে চিত্র বি, চিত্র বিতে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সেই ওয়েতে এখানে দেখা যাচ্ছে কি একটা পূর্ণ স্পন্দন দিছেই হচ্ছে টোটাল একটা পূর্ণ স্পন্দন, টোটাল দিছেই হচ্ছে এই বেটা কয়টা, একটা দিছে, মানে এখান থেকে শুরু হয়েছে কই গেল, এখান থেকে শুরু হয়েছে এখানে আসছে আর কি, এখানে আসছে। তাহলে পূর্ণ স্পন্দন কয়টা দিছে, একটা দিছে। আচ্ছা, একটা দিতে কত মিটার নিছে, 8 সেন্টিমিটার। দ্যাট মিনস আমি এটার ক্ষেত্রে বলতে পারি যে শুধু ল্যামডা, এটা কি কোন চিত্র, ল্যামডা বি মানে বি চিত্র আর কি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে শুধু ল্যামডা বি, শুধু ল্যামডা বি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। আর 8 সেন্টিমিটার মানে কি 8/100 মিটার, দ্যাট মিনস 0.08 মিটার, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তাহলে আমরা সেম ওয়েতে করি, যে জানা আছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা বি। তাহলে এখন আমাদের কি লাগবে, এখান থেকে আমরা কোনটা বের করবো, এফ এর মানটা বের করব, বা এফ ইকুয়ালস টু, কারণ এফ জানলে আমরা ইজিলি টি বের করতে পারবো। এটা যেমন এটা কি ছিল, টি এ ছিল, আর এখানে আমরা টিবি বের করব। আচ্ছা, তাহলে এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা বি, ঠিক আছে। আমি এখানে লিখতেছি, তোমরা নিজে নিজে লেখাও। তাহলে বলা যায় যে আবার কি বলা যায় যে আবার এফ ইকুয়ালস টু 1/t, ওকে। তাহলে আমরা বলতে পারি কি যে বা টি ইকুয়ালস টু 1/f, তাহলে 1/f এর মান হচ্ছে ভি বাই ল্যামডা বি। তোমরা নিচে লেখো। তাহলে এখান থেকে বলা যায় যে এটা উল্টে যাবে, অর্থাৎ ল্যামডা বি বাই ভি। তাহলে ল্যামডা বি এর মান কত, ল্যামডা বি এর মান হচ্ছে 0.08 ডিভাইডেড বাই ভি। কথা হলো ম্যাথ তো শেষ না, দুইটার পর্যায়কাল পাইলাম, ভালো কথা। এখন এই ম্যাথটা ইজিলি করার জন্য কি করতে হবে, এই যে এইটা কি পাইছি, এটা হচ্ছে দ্বিতীয়টার পর্যায়কাল পাইছি টিবি। দেখো ম্যাথটা কিন্তু এইখানে বের করে দিলেও ফুল মার্কস মানে ইজিলি পাওয়া যায়, কারণ কোশ্চেনে ভি এর মান দেওয়া নাই, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করণীয়, এইভাবে রেখে দিলেও কিন্তু ফুল মার্কস দেওয়া উচিত, কারণ ভি এর মানটা কিন্তু দেওয়া ছিল না। ওরা জাস্ট কি চাইছে যে তুলনা করতে বলছে, যেহেতু তুলনা করতে বলছে তাহলে তোমরা রেশিও আকারে মানে অনুপাত আকারে লাস্টে বের করে দিবে, ঠিক আছে। তাহলে আমি করি, ম্যাথটা করে দেই। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এখানে টি এ বাই টিবি ইকুয়ালস টু, টি এর মান কত ছিল 0.04 ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই টিবি এর মান কত, টিবি এর মান হচ্ছে 0.08 বাই ভি। এখন দেখো উভয় পাশ থেকে মানে উপরে নিচে দুই জায়গা থেকে ভি কাটা যায়, তাহলে আর 0.04 ডিভাইডেড বাই 0.08, তাহলে ভাগ করলে কত থাকে, বা টি এ বাই টিবি ইকুয়ালস টু থাকে হচ্ছে 1/2, ঠিক আছে। তো এখন আমি বলতে পারি কি, দেখো আর গুণন করতে পারি, টিবি ইকুয়ালস টু, অতএব টিবি ইকুয়ালস টু এই যে টিবি ইন্টু 1 মানে টিবি ইকুয়ালস টু 2TA। তার মানে কি, তার মানে দাঁড়াইতেছে এই যে টিবি এর মান টি এর মানের দ্বিগুণ, অর্থাৎ টিবি এর পর্যায়কাল, সুতরাং টিবি এর মানে তুলনা করতে বলছে, তাহলে তুলনা করেই তো আমরা বের করলাম যে সুতরাং টিবি এর পর্যায়কাল, এই যে লাস্টে তুলনা করার ওই আউটকামটা আমি লিখে দিতেছি। সুতরাং টিবি এর পর্যায়কাল, টি এর পর্যায়কালের
দ্বিগুণ। আশা করি আমাদের প্রবলেমগুলো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এখন আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো পরের কোশ্চেনটা বরিশাল বোর্ডে আসছে, আমি একবার চেক করি যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু অলকে আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে বরিশাল বোর্ড 22 সালে আসছে। আচ্ছা, কোশ্চেনটা আমাকে বলছে যে একজন বালক পাহাড় হতে, সবাই দ্রুত লিখবে, আঠারো মিটার দূরে দাঁড়িয়ে উচ্চ স্বরে শব্দ করলো যার তরঙ্গ দৈর্ঘ্য 22 সেন্টিমিটার, বালকটির 2 মিটার সামনে দাঁড়ানো তার বন্ধুকে বলল, আমি প্রতিধ্বনি শুনেছি, তুমি কি শুনেছো? আচ্ছা, তো এখানে গরু নম্বরটা আগে করি, তারপর ঘোড়া নম্বর করে দিচ্ছি। তো গরু নম্বর বলছে বালকটির সৃষ্ট শব্দের পর্যায়কাল কত? আচ্ছা, তো আমাদের কাজ হচ্ছে পরীক্ষার হলে আমরা কিছু পারি আর না পারি প্রথমে ডেটাগুলো লিখে নিব, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা মাথা খাটাবো, মাথা খাটিয়ে আল্লাহর রহমতে আমরা বের করব যে আসলে কিভাবে কোন সূত্রে দিলে আমরা সুন্দরভাবে এই ম্যাথটা বের করতে পারি, সেটা আমরা এই ডেটাগুলো লেখার পরে এরপর হচ্ছে আমরা মাথা খাটাবো। ওকে, তো এখন আমরা শুরু করতেছি। কি দেওয়া আছে দেখি এখানে। 18 মিটার একটি বালক পাহাড় থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে, 18 মিটার দূরে দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে যার তরঙ্গ দৈর্ঘ্য, এটা লাগবে আমাদের, তরঙ্গ দৈর্ঘ্য 22 সেন্টিমিটার, তাহলে এটা আমরা দ্রুত লিখি। তার বালকটির 2 মিটার সামনে, এটা লাগতেছে না, সামনে দাঁড়ানো, প্রতিধ্বনি শুনেছি তো। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য বলছে কত? 22 সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্য বলছে 22 সেন্টিমিটার। তো এখন এগুলো দেখবে যে মানে বুঝে বুঝে প্র্যাকটিস করতে করতে তোমাদের সবার হচ্ছে মারাত্মক ইজি হয়ে যাবে সকল প্রবলেম ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে বলছে কি এখানে তরঙ্গ দৈর্ঘ্য
ল্যামডা ইকুয়ালস টু 22 সেন্টিমিটার, কিন্তু কথা হচ্ছে 22 সেন্টিমিটার তো রাখা যাবে না, 22 ডিভাইডেড বাই 100 অথবা 22 ইন্টু 10⁻², একই কথা, মিটার। ঠিক আছে, 22/100 মিটার, এসআইতে নিতে হবে আর কি, সোজা কথা। ওকে, তো তার মানে আমি বলতে পারি যে 0.22 মিটার। আর কি কি ডাটা দেওয়া আছে যেগুলো কাজে লাগতে পারে, যেমন ওই যে, আচ্ছা শব্দের বেগটা দেওয়া নেই কেন, একটা ডেটা তো মিস হচ্ছে। আচ্ছা শব্দের বেগ, হ্যাঁ 344, আমি তো তাই বলি যে শব্দের বেগ হচ্ছে 344 মিটার পার সেকেন্ড। এখানে এই লাইনের পর একটা লাইন আছে, তোমরা ছোট করে লিখে নাও যে শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে আমরা কি বলবো যে শব্দের বেগ v ইকুয়ালস টু 344 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এই ব্যাপারটা আমরা বুঝলাম। তো চাইছি কি যে পর্যায়কাল টি চাইছি। আচ্ছা, পর্যায়কাল টি আমাকে চাইছে। ওকে, এখন কথা হলো যেটা, সেটা হচ্ছে আমরা সলিউশন করি। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে, সেটা হচ্ছে একটু রিভার্স, মানে মানে নিচ থেকে উপরের দিকে আসতে হবে। বুদ্ধি খাটাইলে দেখো একবারে সহজ। আমরা জানি কি, আমরা জানি যে f ইকুয়ালস টু 1/t, মানে কি চাইছে, পর্যায়কাল চাইছে। তাহলে f ইকুয়ালস টু 1/t যেমন জানি আমরা, ঠিক একইভাবে আমরা লিখতে পারি না যে t ইকুয়ালস টু 1/f। কিন্তু কথা হচ্ছে এই যে t ইকুয়ালস টু 1/f, f কে পাইতে হইলে আমরা তো জানি যে v ইকুয়ালস টু f ল্যামডা, এই সূত্র ব্যবহার করে f ইকুয়ালস টু v বাই ল্যামডা, অর্থাৎ f ইকুয়ালস, এই সূত্র মানে প্রথম যে আমাদের জাতীয় সূত্র আছে v ইকুয়ালস টু f ল্যামডা, সেই সূত্রকে কাজে লাগিয়ে f ইকুয়ালস টু v বাই ল্যামডাতে আমরা আসতে পারি। তো এই f পেয়ে গেলে t এর মান t ইকুয়ালস টু, মানে পর্যায়কাল t ইকুয়ালস টু 1/f, এইভাবে আমরা ইজিলি টি এর মানটা বের করতে পারি। অর্থাৎ আমি কি করলাম, রিভার্স, মানে নিচ থেকে মাথা খাটায়া এরপর হচ্ছে উপরের দিকে আসলাম। এইভাবে তোমাদের অবশ্যই যখন তোমরা বুঝে বুঝে প্র্যাকটিস করবে প্রচুর পরিমাণে, তখন দেখবা যে এইগুলো হচ্ছে তোমরা আমার আগে সলভ করে দিতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তো এখন হচ্ছে আমি এটা ক্লিয়ার করি। তাহলে এখন আমি বলবো যে উপরে স্টেপে কি এসেছিলাম, যে জানা আছে v ইকুয়ালস টু f ল্যামডা, অর্থাৎ f বাইর করবো আমরা। তো এটাই যেই কথা সেই কাজ আমরা করতে থাকি, যে জানা আছে v ইকুয়ালস টু f ল্যামডা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা f ইকুয়ালস টু v বাই ল্যামডা, অর্থাৎ v এর মান কত 344, আর ল্যামডার মান কত, ল্যামডার মান 0.22। তাহলে কত আসে, 344/0.22, 1563.64 হার্টজ, 1563.64 হার্টজ। আচ্ছা, পরে ওই যে আমরা দেখছিলাম কি যে আবার দিয়ে লিখতে পারি যে আবার, যেহেতু f ইকুয়ালস টু কি জাতীয় সূত্র, f ইকুয়ালস টু 1/t, তাহলে আমরা বলতে পারি যে বা t ইকুয়ালস টু 1/f, t ইকুয়ালস টু 1/f। আমি এইভাবে মনে রাখতাম যে t ইকুয়ালস টু, হ্যাঁ যদিও এইটাকে উল্টানো যায় তারপর আর গুণন করে বের করা যায়, কিন্তু এত করার তো টাইম নেই একুরেটলি করার জন্য। আমি মনে করি যে এটি ইজি অ্যান্ড একুরেট, যে t ইকুয়ালস টু মানে ট্রিক্স আর কি। তাহলে t ইকুয়ালস টু জাস্ট এটা এই সাইডে পাঠিয়ে দিলাম, t ইকুয়ালস টু মানে উপরে থেকে গেছে আর কি, বি কেয়ারফুল, নিচ থেকে যায় না কিন্তু উপরে থেকে গেছে, t ইকুয়ালস টু 1/f। আচ্ছা, t ইকুয়ালস টু 1/f। ওকে, তাহলে এখন এখানে কথা হচ্ছে 1/f এর মান কত, f এর মান হচ্ছে 1563.64। তাহলে এখন আমাদের টি এর মানটা চলে আসবে, টি বা পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড, এসে একক। তো সেটা আসছে 6.9, তোমরা ক্যালকুলেটর করো, দেখো এরকম একটা মান আসে যে 6.395 ইন্টু 10⁻⁻4 সেকেন্ড। এটা হলো আমাদের আনসার। তো ঠিক আছে, আমি একবার চেক করতেছি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু আলোকে আছে। তো আমি এটা মুছে দিচ্ছি, আমি ঘর নাম্বারে চলে যাচ্ছি। আমি আশা রাখতেছি তোমাদের লেখা কমপ্লিট।
আচ্ছা, ঘর নাম্বারে বলছে যে বালকটির প্রশ্নের উত্তর তার বন্ধুর সঠিক জবাব কি হবে, গাণিতিক ব্যাখ্যা করো। ঘর নাম্বার বলছে হচ্ছে বালকটির প্রশ্নের উত্তরে তার বন্ধুর সঠিক জবাব কি হবে, গাণিতিক ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে ঘটনাটা কি করতেছে, খুবই সহজ কিছু ঘটনা করতেছে। একজন বালক, একজন বালক আছে, যে বালকটা পাহাড়তে 18 মিটার দূরে দাঁড়াইছে, ভালো কথা, উচ্চ স্বরে শব্দ করলো, ভালো কথা, যার তরঙ্গ দৈর্ঘ্য হলো 22 সেন্টিমিটার, মানে ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত, 22 সেন্টিমিটার, ঠিক আছে। বালকটির 2 মিটার সামনে, মানে বালকটা যেখানে বসে শব্দটা করছে তার 2 মিটার সামনে আবার আরেকজন, মানে তার বন্ধু দাঁড়াই আছে। সামনে দাঁড়ানো তার বন্ধুকে বলল, আমি প্রতিধ্বনি শুনেছি, মানে সে প্রতিধ্বনি শুনছে, মানে যে হচ্ছে 2 মিটার পিছিয়ে দাঁড়ানো, মানে এখান থেকে আমি, এই হচ্ছে আমি, এই হলো আমি, আর এই হচ্ছে পাহাড় 18 মিটার দূরে, আর এখানে হচ্ছে আমার বন্ধু, মানে এই হচ্ছে আমি, আমার থেকে 2 মিটার দূরে হচ্ছে আমার বন্ধু দাঁড়ানো। এখন এই তার থেকে, মানে আর আমার থেকে 18 মিটার দূরে হচ্ছে পাহাড় দাঁড়ানো, মানে পাহাড় অবস্থিত। এখন আমি ডাক দিছি, ডাক দিয়ে দেখলাম যে আমার কাছে কানে একো আসছে, মানে প্রতিধ্বনি আসছে, ঠিক আছে। এখন আমি আমার বন্ধুকে বললাম যে ওরাও মানে ডাক দিতে বলছি, ঠিক আছে, মানে না, কথা হচ্ছে আমি যে ডাক দিছি ওইটাই আর কি এখানে হয়েছে, ঠিক আছে, যে প্রতিধ্বনি শুনছে, তুমি কি শুনছো কিনা, মানে সোজা কথা, আমি যে ডাক দিছি আমি প্রতিধ্বনি শুনছি, আর ও 2 মিটার আমার থেকে সামনে, ও প্রতিধ্বনি শুনছে কিনা এটা আমাকে বের করা লাগবে, ঠিক আছে। তো আমরা চিত্রের মাধ্যমে প্রথমে দেখি। সেটা হচ্ছে, এই হচ্ছে বালকটা যে আর কি ডাক দিছি, মানে পিছিয়ে যে বালকটা দাঁড়ানো, আর এখানে হচ্ছে আমাদের পাহাড় আছে। আচ্ছা, আর এই বালকটা থেকে এই যে এতটুকু দূরত্ব হচ্ছে কত দেখলাম, 18 মিটার, আর এই বালকটা থেকে 2 মিটার দূরে তার বন্ধু দাঁড়ানো, মানে এতটুকু হচ্ছে 2 মিটার, ঠিক আছে। তো এখন কথা হইলো যেটা, সেটা হলো তাহলে এখান থেকে আমাদের এই যে দূরত্বটা, এইখান থেকে আমাদের এই যে দূরত্বটা কত হবে, একেবারে ইজি, দেখা মাত্রই পারা যায়। যদি এই টোটালটা যদি, মানে যে প্রথম ব্যক্তি, যেই প্রথম বালক যে শব্দটা করছে তার থেকে যদি পাহাড়ের দূরত্ব 18 মিটার হয়, ঠিক আছে, তাহলে এবং এই যে শব্দ করছে সেই বন্ধু থেকে যদি এই বন্ধুর দূরত্ব 2 মিটার দূরে হয়, তাহলে এই বন্ধু থেকে পাহাড়ের দূরত্ব কত হবে, এই 18, মানে টোটালটা 18 মাইনাস এই 2 মিটার, তাহলে থাকে কত, তাহলে থাকে হচ্ছে 16 মিটার, ভালো কথা, অর্থাৎ ডিস্টেন্স এস ইকুয়ালস টু 16 মিটার, ঠিক আছে। এখন কথা হইলো যে আমরা কিছু পারি আর না পারি, প্রথমে কাজ হচ্ছে শব্দের বেগ বের করা, মানে কিছু পারি আর না পারি ডেটা প্রথমে লেখা। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখি। এখানে আমাদের শব্দের বেগ দেওয়া ছিল না, হ্যাঁ, শব্দের বেগ ভি হলো 344 মিটার পার সেকেন্ড, ওকে। তারপর হচ্ছে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো, হ্যাঁ, ভি এর মানটা আমরা পাইছি 344 মিটার পার সেকেন্ড, ওকে। তারপর আমাদের যেই কাজটা করতেছে সেটা হচ্ছে এখানে 16 মিটার, ওকে, শব্দের বেগ পাইলাম। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এস এর মান পাইছি। আচ্ছা, এস এর মান হচ্ছে মানে এক নির্দিষ্ট একটা দিকে দূরত্ব, অর্থাৎ এস এর মান পাইছি হচ্ছে 16 মিটার। এখন কথা হইলো গতি চ্যাপ্টার থেকে আমরা জানি কি, গতি চ্যাপ্টার থেকে আমরা জানি যে এস ইকুয়ালস টু ভিটি, এই সম্পর্কটা আমরা জানি। কিন্তু প্রতিধ্বনির ক্ষেত্রে কি এস ইকুয়ালস টু ভিটি লেখা যাবে, যাবে না,
কারণ কি? কারণ যদি এই প্রতিধ্বনি শুনে, আচ্ছা প্রতিধ্বনি শোনার এই যে একটা শর্ত আছে, মানে সময় দিয়ে যদি আমরা বের করি তাহলে 0.1 সেকেন্ড। আমরা জানি যে আমাদের কানে কোনো একটা শব্দ যদি পৌঁছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বইটা ভালোভাবে রিডিং করবে প্রত্যেক চ্যাপ্টারে, ঠিক আছে? সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, মেইন বুকটা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা যদি কোনো একটা সাউন্ড করি, সাপোজ আমি সাউন্ড করলাম, দেয়াল থেকে আমার কানে ফিরে আসলো। এখন কথা হচ্ছে যে এইভাবে যদি ফিরে আসার যে ঘটনাগুলো ঘটে, সেটা যদি আমাদের কানে এইভাবে পৌঁছানোর পরে 0.1 সেকেন্ড পর্যন্ত ওইটা রেস্ট থাকে। 0.1 সেকেন্ড পর্যন্ত ওইটা রেস্ট থাকে। এখন এই 0.1 সেকেন্ড মানে বুঝতে হবে, মানে 1 সেকেন্ডের কি 10 ভাগের 1 ভাগ, অনেক কম সময়। তো এই 0.1 সেকেন্ড রেস্ট থাকে। ঠিক এর মধ্যেই যদি আরেকটা শব্দ আমাদের কানে আসে, তাহলে ওই রেস্টটা তো যায় নাই। তো কথা হচ্ছে ওই শব্দটা আমরা শুনি না। তো প্রতিধ্বনির ক্ষেত্রে ঘটনাটা এমন যে 0.1 সেকেন্ডের থেকে যদি কম হয়, 0.1 সেকেন্ডের থেকে যদি কম হয়, তাহলে আমরা বলবো যে প্রতিধ্বনি কি হয় না। কিন্তু যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয়, তার মানে কি, মানে একটা শব্দ কানে ফিরে আসছে, তার 0.1 সেকেন্ড পর অর্থাৎ রেস্টটা কেটে গেছে, তারপর হচ্ছে পুনরায় শব্দটা আসছে, তখন আমরা প্রতিধ্বনিটা শুনতে পাই। তো এটা হলো মূল ঘটনা, ঠিক আছে? তাহলে এখন এইখানে আমার একটা কথা আছে, সূত্রের ক্ষেত্রে আমরা গতি চ্যাপ্টার থেকে দেখছি যে S ইকুয়ালস টু ভিটি, কিন্তু প্রতিধ্বনির ক্ষেত্রে কি হয়? প্রতিধ্বনির ক্ষেত্রে এই লোকটা প্রতিধ্বনি মানে এই বন্ধু শুনবে, সে কি শুনবে না, এটাই হলো তো আমার মেইন বিবেচ্য বিষয় বা কনসিডারেশনের বিষয়। তাহলে কথা হচ্ছে এখান থেকে শব্দটা একবার এখানে যায়, মানে এস দূরত্ব অতিক্রম করে, আবার প্রতিধ্বনির ক্ষেত্রে ব্যাক আসে, অর্থাৎ আরো এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে, যেই কারণে গতির সূত্র এখানে খাটবে না, জাস্ট এক্সট্রা 2s যুক্ত করবে। তোমরা কিন্তু আবার মনের ভুলেও গতি চ্যাপ্টারে 2s ইকুয়ালস টু ভিটিটা ব্যবহার করিও না। তাহলে 2s ইকুয়ালস টু ভিটি কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব? কেবল এবং কেবল, শুধু এবং শুধুমাত্র প্রতিধ্বনির ক্ষেত্রে। তাহলে আমরা কারণ কি, কারণ তো মাত্র বললাম, ঠিক আছে? তো এখন আমি এই যে কাজটা করব, আমরা লিখবো হচ্ছে জানা আছে প্রতিধ্বনির ক্ষেত্রে twice s equals to vt, ওকে? তাহলে বা t equals to twice s divided by v। তাহলে এখান থেকে কি বলা যায় যে 2 into s, s এর মান কি? s এর মান হচ্ছে 16, ডিভাইডেড বাই v এর মান কি? v এর মান তো আমাদের জানা 344। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে কি, এখন কথা হইল সময় t equals to, আচ্ছা হোয়াট, এখন আমরা দেখি তো টি এর মানটা কত আসে। টি এর মান আসছে 0.2 into 16 বাই 344, হ্যাঁ 0.09। তোমরা ক্যালকুলেটারে করো, দেখো এরকম একটা মান আসে 0.093 সেকেন্ড, যা লেস দেন 0.1। তার মানে কি? তার মানে হচ্ছে 0.1 সেকেন্ড আমাদের শব্দের যে রেস্ট থাকে, কোনো একটা কিছু শুনলে মস্তিষ্ক যতক্ষণ আমাদের রেস্ট থাকে, সেই সময়কালটা হচ্ছে 0.1 সেকেন্ড। তো এই 0.1 সেকেন্ডের মধ্যে যদি হুট করে আবার একটা জিনিস আমরা শুনি, তখন হচ্ছে ওই শব্দটা আমরা বুঝি না, ঠিক আছে? তো কথা হচ্ছে এইখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে 0.1 সেকেন্ডের থেকে কম, অর্থাৎ আমি শব্দটা করলাম মানে তাড়াতাড়ি চলে আসলো, মানে কি একটা হয়েছে কিছুই বুঝলাম না, ঠিক আছে? তো বিষয় হচ্ছে এখানে এইটাই ঘটছে, ওকে? 0.093 সেকেন্ড, যা লেস দেন 0.1 সেকেন্ড, ঠিক আছে? তাহলে যেহেতু 0.1 সেকেন্ড অপেক্ষা কম, কাজেই এখানে মূলত আমরা প্রতিধ্বনি শুনবো না, ঠিক আছে? ভেরি ইজি অ্যান্ড সিম্পল প্রবলেম। তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা পাহাড়ের ক্ষেত্রে দেখলাম, এখন তোমাদের যদি কূপ দেয়, কূপের ক্ষেত্রে তো তোমরা ইজিলি পারবা, কারণ ঘটনা হচ্ছে পাহাড়ের ক্ষেত্রে ঘটনার চিত্রটা ছিল এইরকম, ঠিক আছে? এটা কি ভার্টিক্যাল না হরিজন্টাল? ভার্টিক্যাল নাকি হরিজন্টাল? আচ্ছা যাই হোক, ভার্টিক্যাল বা যাই হোক, যদি এটা ভার্টিক্যাল ধরি তাহলে কূপের ক্ষেত্রে হবে এইটা এইরকম, মানে আচ্ছা যদি এটা হরিজন্টাল ধরি তাহলে কূপের ক্ষেত্রে হবে এইটা এরকম, মানে ভার্টিক্যাল, ঠিক আছে? মানে এই সেম কেস, একজন শব্দ করছে, কূপের ক্ষেত্রে গেছে আর হচ্ছে কি, মানে একবার নিচে নামছে আর একবার উঠছে, অর্থাৎ 2s equals to vt। তারপর ওইখান থেকে তোমরা টি এর মানটা বের করবে, যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে বলবো যে প্রতিধ্বনি হয় না, আর যদি সমান বা তার থেকে বেশি হয় তাহলে বলবো যে প্রতিধ্বনি হয় বা একো হয়, ঠিক আছে? মানে ভেরি ভেরি সিম্পল। তাহলে তোমরা এইটা পারছো, মানে এইটা বুঝে বুঝে করতে পারছো, তার মানে তোমরা কূপেরটাও তোমরা নিজেরাই ইজিলি এখন তোমরা সলভ করতে পারবা ইনশাআল্লাহ,
ঠিক আছে, তো এটাই হলো বিষয়। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি পরের ম্যাথে চলে যাচ্ছি, যেটা আসছে চট্টগ্রাম বোর্ড 22 সালে। আচ্ছা আমি একবার চেক করি যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু অলোকে আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে চট্টগ্রাম বোর্ড 22 সালে কোশ্চেনটা আসছে। আচ্ছা, কোশ্চেনটা কি করছে, আমি গরু নম্বরের জন্য যেটা লাগবে সেটাকে করি। আচ্ছা, আমি চিত্রটা আঁকলাম, চিত্রটা আঁকার পর সেটা তো হলো না। আচ্ছা, চিত্রটা আমি আঁকলাম, আঁকার পরে হচ্ছে এইটা হলো আমাদের এ পয়েন্ট আর এইটা হলো আমাদের বি পয়েন্ট। ঠিক আছে, তো এখন কথা হইলো যে আর এতটুকু যে দূরত্বটা, এতটুকু দূরত্বটা হচ্ছে 6 মিটার। ঠিক আছে, আর কথা হচ্ছে যে ভি এর মান 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা দেওয়া আছে। আর এখানে চিত্র একে কি বলছে যে এটা একটা তরঙ্গ আর কি। চিত্র এক কিসের চিত্র? তরঙ্গের চিত্র। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তো এখন ওরা আমার গরু নম্বর কোশ্চেনটাই বলছে যে চিত্র একের আলোকে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। চিত্র একের আলোকে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তো কথা হচ্ছে এটা হলো তো খুবই সহজ একটা কোশ্চেন। তো কি কি বলছে দেখি। আমরা বলছি কি যে কিছু পারি আর না পারি আমরা সর্বপ্রথম কি করব, ডেটা লিখবো। ঠিক আছে, আচ্ছা তার ডেটাগুলো আমরা লিখি। যে দেওয়া আছে, ডেটার জন্য কিন্তু বোর্ডে আলাদা মার্ক থাকে। ঠিক আছে, অবশ্যই ডেটা লিখবে তোমরা। সো দেওয়া আছে, প্রথমে আমরা ডেটা লিখবো ফিজিক্সের ম্যাথগুলো করার ক্ষেত্রে। ডেটা লেখার পরে এরপর হচ্ছে আমরা মাথা কাটিয়ে কোন সূত্রে বা কোন প্রেক্ষাপটের মানে কোন প্রেক্ষাপটের প্রেক্ষিতে আমরা কোন সূত্রে যাবে সেটা আমরা মানে নির্ধারণ করব ইনশাআল্লাহ। তো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে, মানে তরঙ্গ বেগ ভি ইকুয়ালস টু 12 মিটার পার সেকেন্ড। ভালো কথা। তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু কথা হলো এটা কি তরঙ্গ দৈর্ঘ্য? না, এটা তরঙ্গ দৈর্ঘ্য না। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত গেল আমরা জানি কি যে একটা পূর্ণ স্পন্দন যতটুকু দূরত্ব অতিক্রম করে এই হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। একটা পূর্ণ স্পন্দনে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটা দুইটা মানে দুইটা পূর্ণই দিছে, দুইটা পূর্ণ মানে দুইটা পূর্ণ স্পন্দনে দুইটা মানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আর কি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2 ল্যামডা ইকুয়ালস টু 6 মিটার। এটা কত দেওয়া আছে? দূরত্বটা 6 মিটার ইকুয়ালস টু 6 মিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা ল্যামডা ইকুয়ালস টু 6/2 মানে 3 মিটার। ভালো কথা। তাহলে এখন আমাদের কি দরকার? আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, মানে কম্পাঙ্ক বা এফ দরকার। এফ ইকুয়ালস টু হোয়াট? তা আমরা জানা আছে কি? এটা তো খুবই সহজ ম্যাথ, সবকিছু দেওয়া আছে। ভি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, এফ দেওয়া আছে। তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এই সূত্র ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে জানা আছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এখান থেকে আমরা বলতে পারি যে বা এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। তাহলে ভি এর মান হচ্ছে 12, ল্যামডার মান হচ্ছে
3। অতএব এফ এর মান 4 হার্টজ, কম্পাঙ্কের মান 4 হার্টজ। যে সুতরাং চিত্র 1 এর কম্পাঙ্কের মান হচ্ছে 4 হার্টজ, এরকম একটা ফিনিশিং লাইন লাস্টে দিয়ে দিবে। ব্যাস এইভাবে তোমরা একুরেটলি আনসার করো, দেখো যে একদম ফুল মার্কস তোমরা বোর্ডে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো তোমরা ই করো, মানে এটা এতটুকু তুলে নাও, আমি মুছে দিচ্ছি। এবং হচ্ছে আমরা আজকের লাস্ট প্রবলেম, সেটা হচ্ছে ঘোড়া নাম্বারটা কমপ্লিট করবো, দেন আমি এইচডব্লিউ করে ক্লাস কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। ওকে, তো আমাদের ঘোড়া নাম্বারের কোশ্চেনটা যেটা বলছে, এটা হচ্ছে একটা আয়নাঘরের মতো, এটা হচ্ছে একটা আয়নাঘরের মতো বিষয় আসলে। তো দেখি কিরকম ব্যাপারটা, যেন এখানে একটা আয়নাঘর দেওয়া আছে, বিষয়টা আসলে বুঝতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এম প্রাচীর, আয়নাঘরের এই একটা প্রাচীর আছে এম প্রাচীর, আর একটা প্রাচীর হচ্ছে এই জায়গায় একটা প্রাচীর আছে, ঠিক আছে। এটা হলো এন প্রাচীর, ঠিক আছে। তো এই আয়নাঘরের মধ্যে একজন ব্যক্তি আর কি দাঁড়ানো আছে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে আমরা করি, এখান থেকে এখানে 40 মিটার, ঠিক আছে। আচ্ছা, তো এই আয়নাঘরের মধ্যবিন্দুতে একজন আর কি দাঁড়ানো আর কিভাবে, তো এখান থেকে এখানে হচ্ছে ইমাজিন করো, জাস্ট একদম একুরেটলি ভাবার দরকার নাই, আর চিত্র একুরেটলি হয়ও নাই আমার, হোয়াটএভার, তোমরা জাস্ট ই করো, এটা ইমাজিনেশন করো। 18 মিটার, আর এইখানে আছে হচ্ছে আচ্ছা এন, ওকে ভালো কথা। তো এখন ওরা আমাকে বলছে যে এস বিন্দুতে উৎপন্ন শব্দের বেগ, মানে ওই আয়নাঘরের মধ্যে যে দাঁড়ায় আছে সে ওইখান থেকে শব্দ করছে, ঠিক আছে, এস বিন্দুতে বসে শব্দ করছে আর কি। তো এখানে বলছে যে এস বিন্দুতে উৎপন্ন শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। ওকে, তো ঘোড়া নাম্বারে বলছে যে চিত্র 2 অনুসারে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি? আচ্ছা, তো চিত্র 2 অনুসারে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি? আচ্ছা, তো গাণিতিক যুক্তি দাও, গাণিতিক যুক্তি তো চাইবে, এছাড়া তো আর কিছু চাবে না। তো এখন কথা হচ্ছে এখানে ব্যাপারটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে চিত্র 2 তো বুঝলাম, অনুসারে এস অবস্থানে দাঁড়িয়ে, মানে ওই আয়নাঘরের মধ্যে ব্যক্তিটা দাঁড়ায় আছে কোথায়? এস অবস্থানে দাঁড়ায় আছে, ঠিক আছে। শব্দ করছে, আয়নাঘরের বিষয়ে শব্দ করছে, বাইরে কি যাবে? আচ্ছা যাই হোক, শব্দ করলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি? আচ্ছা সলিউশন করি। এখন কথা হচ্ছে এটা তো একদম ইজি, মানে এতটুকু যদি 18 মিটার হয়, আর এই যদি টোটালটা যদি 40 মিটার হয়, তাহলে এতটুকু কত? 40 - 18 মানে 22 মিটার। তাহলে এস এর রেসপেক্টে, মানে এ যদি এখানে বসে শব্দ করে, একটা অংশ কি এদিক যাবে আর একটা অংশ এদিক যাবে, আচ্ছা হোয়াটএভার। তো কথা হচ্ছে আমরা এই থেকে এই পর্যন্ত যে অংশটা আছে সেইটা হচ্ছে আমরা প্রথমে মানে এখান থেকে যে একটা সৃষ্টি হবে, বা এইখানে যে শব্দের অংশগুলো যাবে, বা এখান থেকে যে তরঙ্গের অংশগুলো যাবে, সেই তরঙ্গের অংশের রেসপেক্টে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা সময়টা বের করব। ওকে, তাহলে সেটাই আমরা করি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে গেছে আবার আসছে, তার মানে 2s
ইকুয়ালস টু ভিটি। এখন আমার দরকার কি, আচ্ছা টিএন দেই, যেহেতু এন এ বাড়ি খেয়ে আসছে ওইটার জন্য বের করতেছি, বা টিএন ইকুয়ালস টু 2s বাই ভি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 ইন্টু এস, এস এর মান কত, এস এর মান হচ্ছে 22 ডিভাইডেড বাই ভি এর মান কত, ভি এর মান 350। দেখো কত আসে আনসার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে। আচ্ছা অতএব টিএন এর মান আসে, টিএন এর মান আসে হচ্ছে 0.1257 সেকেন্ড, 57 সেকেন্ড। আচ্ছা তো যা হচ্ছে 0.1 সেকেন্ড অপেক্ষা মানে বড়, ঠিক আছে। তাহলে আপদদৃষ্টিত মনে হতে পারে যে প্রতিধ্বনি সৃষ্টি হবে, কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে কি, কথাটা হচ্ছে এই যে শব্দটা করছে এখানেও গেছে, এখানে যায় আবার এখানে বাড়ি খেয়ে আসছে, আবার একটা অংশ তরঙ্গের একটা অংশ এদিক গেছে আর একটা সেদিকে আসছে, তাহলে এটাও তো বের করতে হবে এক্স্যাক্টলি। তাহলে এখন তাহলে আমরা এই অংশের জন্য করি, সেটা হচ্ছে আবার হচ্ছে কোন অংশের জন্য, এই অংশের জন্য। আচ্ছা তাহলে আমরা বলতে পারি 2s ইকুয়ালস টু ভি ইন্টু টি এম। তাহলে এখান থেকে আমার দরকার কি, টি এম দরকার, বা টি এম ইকুয়ালস টু টোয়াইস এস বাই ভি। তাহলে 2 ইন্টু এস, এস এর মান কত, এস এর মান হচ্ছে এখানে 18, আর ভি এর মান হচ্ছে কত 350। দেখো কত আসে, 0.1028 সেকেন্ড, 0.1028 সেকেন্ড। এটাও তো ইসের থেকে বড়, 0.1 সেকেন্ড অপেক্ষা বড়। কারণ কি 0.1 এরপর আবার এই যে 028 এই যে এতটুকু অংশ নেগলিজিবল অংশ হলো তো মানে বড়, ঠিক আছে, যদি আমরা একুরেটলি কনসিডার করি হোয়াটএভার। এখন তাহলে এখন কি হবে ঘটনাটা, ঘটনাটা যেটা ঘটবে, এই শব্দ গেছে এদিকে, মানে তরঙ্গ গেছে দিকে আবার এদিকে আসছে, আবার এও গেছে দিকে আবার এদিকে আসছে 21। এখন কথা হচ্ছে এই দুটোর মধ্যে কি হবে, এই যে ডিফারেন্সটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ডিফারেন্সটা বের করি, দেখি কে বড়, এ বড় এ ছোট। আচ্ছা তাহলে এখন হচ্ছে টিএম মাইনাস টিএম বড় কে, টিএন বড়। আচ্ছা টিএন মাইনাস টিএম, তাহলে আলটিমেটলি রেজাল্টেন্ট আমরা পাবো, আলটিমেট যে রেজাল্টেন্ট আমরা পাবো ওইটার রেসপেক্টে আমরা বলতে পারবো যে প্রতিধ্বনি হয় কি হয় না। তাহলে টিএন এর মান কত, 0.1257, আর টিএম এর মান হচ্ছে 0.0. আছে এটা মাইনাস 0.1028। তাহলে আলটিমেটলি আনসার আসে কত, 0.229 সেকেন্ড, 0.229 সেকেন্ড। এখন এটা কি, এটা হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে 0.1 সেকেন্ড অপেক্ষা কম। তাহলে 0.1 সেকেন্ড অপেক্ষা মানে কম হইলে কি হবে, এটা তো তোমরা ভালোভাবেই জানো যে কি হওয়ার কথা, ঠিক আছে। তো হোয়াটএভার এইটুক কি হবে না হবে এই ব্যাপারটা তোমরা অবশ্যই যে কাজটা করবে সেটা হচ্ছে মেইন বুকটা রিডিং দিবে, মেইন বুকটা ভালোভাবে এই চ্যাপ্টারটা রিডিং দিবে, এইচডব্লিউতে আমি দিয়ে দিচ্ছি সমস্যা নাই, এবং মেইন বুকটা ভালোভাবে রিডিং দেবে এই চ্যাপ্টারের, এবং তারপর দেখা যাচ্ছে যে আগে সিডব্লিউতে যা কিছু করে সেগুলো আগে করবে, এরপর মেইন বুকটা ভালোভাবে রিডিং দিবে, এরপর টেস্ট পেপার থেকে আমি যে এইচডব্লিউগুলো দেবো এইচডব্লিউগুলো সিকোয়েন্সুয়ালি একদম টাইমলি করবে, ঠিক আছে। তখন দেখবে যে তোমাদের এই যে 4টা সিকিউ, মানে গতকালকে একটা করাইছি আর আজকে 3টে করাইছি, এই 4টা সিকিউ যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি এটা মনে প্রাণে বিলিভ করি এই চ্যাপ্টারের মানে ম্যাক্সিমাম সিকিউ তোমরা নিজেরাই টেস্ট পেপার থেকে প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসে যে সিকিউগুলো আছে এগুলো তোমরা নিজেরাই একদম ভালোভাবে প্র্যাকটিস করে মানে বুঝে বুঝে তোমরা প্র্যাকটিস করতে পারবে ইনশাআল্লাহ। তো আমি এইচডব্লিউ দিচ্ছি, তোমরা এইচডব্লিউ অবশ্যই তুলে নিবে। আচ্ছা এইচডব্লিউ গুলো তুলে নিবে সবাই। প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে সিডব্লিউর ম্যাথগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে, সিডব্লিউর ম্যাথ সবগুলো প্র্যাকটিস করা, এটা সবার প্রথমে করবে। আচ্ছা দ্বিতীয় যে কাজটা করবে সেটা হচ্ছে সপ্তম অধ্যায় মানে শব্দ তরঙ্গ চ্যাপ্টার, মানে বা তরঙ্গ শব্দ চ্যাপ্টার, যেটাও সেই কথা, শব্দ ও তরঙ্গ অধ্যায় মেইন বুক
থেকে রিডিং পড়া অ্যান্ড টেস্ট পেপার থেকে মেন বুক থেকে অবশ্যই বুঝে বুঝে রিডিং পড়তে হবে। আচ্ছা, অ্যান্ড টেস্ট পেপার থেকে কয়টা সিকিউ? 10টা সিকিউ। বিভিন্ন বোর্ডে আসা 10টা সিকিউ, 10টা বোর্ডে আসা সিকিউ, এখানে লিখে নাও 10টা বোর্ডে আসা সিকিউ প্র্যাকটিস করা। র্যান্ডমলি করবে, ধরো ঢাকা বোর্ড 24 করবে, চিটাগাং বোর্ড 23 করবে, তারপর ধরো বরিশাল বোর্ড 22, মানে র্যান্ডমলি একটা পর একটা করে যাবে, ঠিক আছে? বুঝে বুঝে প্র্যাকটিস করবে, পারবে ইনশাআল্লাহ। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, টেস্ট পেপার থেকে 100টা বোর্ডে আসা এমসিকিউ কমপ্লিট করবে। আচ্ছা, তো এখন আমি বোর্ড মুছে দিচ্ছি এবং তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো কথা হচ্ছে তোমাদেরকে যে ইনস্ট্রাকশনগুলো আমি দিব সেটা হচ্ছে বরাবর মধ্যে দিয়ে আজকে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসগুলো এখন থেকে যত ক্লাস আছে বা আগে যদি কেউ যদি ফাঁকিবাজি করো, মানে ক্লাসগুলো যদি সিরিয়াল অনুসারে না করে আসছো বা টেনে টেনে দেখছো, এরকম যদি হয়েছে, তাহলে আমি তোমাদের মধ্যে রিকমেন্ডেশন থাকবে যে তোমরা অবশ্যই ক্লাসগুলো সিরিয়াল অনুসারে সিকোয়েন্সিয়ালি করবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। ক্লাসগুলো যা কিছু আমি ক্লাসে পরে সেগুলো নোট করবে, ঠিক আছে? আর হচ্ছে আর লাস্ট কি কাজ করবে? লাস্ট হচ্ছে যে এইচডব্লিউগুলো টাইমলি করবে, এগুলো মাস্ট তোমাদের করা ম্যান্ডেটরি, ঠিক আছে? আর কথা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষা আমি ভাবছি যে ইনশাআল্লাহ 1 মার্চ তোমাদের পরীক্ষাটা নিব ইনশাআল্লাহ, এবং হচ্ছে তোমাদের 28 ফেব্রুয়ারির মধ্যে এটা আমি আমার নিজের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে করে 28 তারিখের মধ্যে তোমাদের এই ফাইনাল রিভিশন ব্যাচের সকল ক্লাসগুলো আমি কমপ্লিট করে দিতে পারি ইনশাআল্লাহ। তো এই ছিল মূলত আজকের ক্লাস। তো আমি আশা রাখতেছি যে তোমরা প্রত্যেকেই তোমাদের এখন যে সময়টুকু আছে এই সময়টুকুকে বেস্টভাবে কাজে লাগাবে এবং তোমরা যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে তোমরা সকলেই তোমাদের এইচএসসি এক্সামে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।